আমাদের সবারই মনে মনে একটা স্বপ্ন থাকে কিন্তু যে আমরা কখনো নিজে যদি যাই উচ্চশিক্ষার জন্য তাহলে আমরা বাইরে যাব, কিংবা আমাদের সন্তান কিংবা তার পরবর্তী প্রজন্মকে আমরা এখনও কিন্তু কথায় কথায় বলি যে আমি উচ্চশিক্ষার জন্য আমার সন্তানকে কিংবা আমার পরিবারের মানুষটিকে বাইরে পাঠাবো। এবং বাইরে পাঠানো কিংবা বাইরে যাওয়ার আমাদের বাংলাদেশিদের জন্য কিংবা এশিয়াদের যারা আছি এই রিজিয়নে তাদের প্রথম পছন্দ কিন্তু যুক্তরাজ্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক স্বীকৃত ডিগ্রি এবং বৈশ্বিক ক্যারিয়ারের সম্ভাবনা কিন্তু আমরা ইউকেতেই বেশি এখন যদি আমরা মাপি তাহলে সেখানেই আমরা পাই। এবং পড়াশোনা আগের থেকে বেশি পরিকল্পিত এবং হিসাব নিকাশের বিষয়টাও তো আছেই। অনেক কিছু আসলে মিলে একটা পরিবার চিন্তা করে যে তার সেই পরিবারের মানুষটিকে তারা বাইরে পড়ালেখা করার পাঠাবে। অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কিউরিয়াসিটি এবং অনেক ধরনের বলবো যে সমস্যা আমাদের সামনে চলে আসে, এবং এই সমাধানগুলো যারা দিয়ে থাকেন তারাই আসলে আমাদেরকে বাইরে বিদেশে উচ্চশিক্ষার জন্য কিংবা বাইরে পড়াশোনা করবার জন্য সাহায্য করে থাকেন যে কোনো কনসালটেন্সি ফার্ম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এপিসোডে। এবং আজকে আমাদের এপিসোডের মূল বিষয় স্টাডি ইন ইউকে 2026। এবং আজকে আমাদের স্টুডিওতে আছেন বাজেট, স্কলারশিপ ও সিটি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবার জন্য প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা CHS এডুকেশন লিমিটেড নাজমুল হাসান রাজ। রাজ ভাই, ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম। কেমন আছেন? ভালো আছি, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ সো মাচ। রাজু ভাই, আমরা 2026 সালে এসে পড়েছি। জানুয়ারি মাস চলে গেল, 1 মাস চলে গেল। যেটা হয় যে বছরের শুরুতে একটা সবাই থাকে না যে ছক কষে যে বছরটা আসলে কিরকম যাবে বা এই বছরে আমি কি করতে চাই, একটা প্ল্যান করে। ওই প্ল্যানে অনেক সময় কিন্তু থাকে যে আমি এই বছর বাইরে যেতে চাই। আমি যেহেতু আপনার সাথে ইউকে নিয়ে স্পেশালি আজকে কথা বলবো, আমি একটু জানতে চাই, অনেকেই বলছেন ইউকেতে পড়াশোনা করাটা এখন একটু ঝুঁকিপূর্ণ, এবং এই ধরনের ধারণা আসলে আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়া যদি বলি কিংবা বিভিন্ন ইউটিউবে যদি বলি কিংবা মানুষের মুখেও যদি বলি শুনে থাকি। এটা নিয়ে আপনি আসলে কতটুকু একমত? আসলে ইউকেতে পড়াশোনার জন্য কিছু ইমিগ্রেশন রুলসে চেঞ্জ হয়েছে। যেমন আগে স্পাউস নিয়ে যাওয়া যেত, আগে খুব ফ্রেন্ডলি ছিল যে মাস্টার্স প্রোগ্রামগুলোতে আমরা স্পাউস চিলড্রেন নিতে পারতাম, বাট রাইট নাও ওরা অ্যালাউ করছে না। সো এই চেঞ্জটা আসছে, বাট আমি এটাকে রিস্কি বলবো না, এবং আমার মনে হয় যে ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। যারা ইউকেতে পড়তে যাবে, আপনি হয়তো জেনে থাকবেন ইউকেতে এখন 2024, 25 এবং 26-এর কথা যদি চিন্তা করেন, 10 to 12% স্টুডেন্ট কিন্তু ইনক্রিজ করেছে প্রতি বছর, এবং এইটা গ্রো করছে ডে বাই ডে। এবং আপনি ওখানে প্রায় বাংলাদেশি স্টুডেন্ট পাবেন প্রতি বছর। 14 থেকে 16,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করছে। হিউজ নাম্বার, অ্যান্ড ওয়ান অফ দ্য সেকেন্ড ডেস্টিনেশন ওয়ার্ল্ডের। ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং হচ্ছে USA, কানাডার মধ্যে ইউকে হচ্ছে সেকেন্ড। বাংলাদেশ হচ্ছে টপ 5-এর মধ্যে। এশিয়া থেকে যত স্টুডেন্ট যাচ্ছে ইউকেতে, এর মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্যাম। সো ডে বাই ডে স্টুডেন্ট যেহেতু যাচ্ছে, সো দে আর গেটিং সাম অপরচুনিটি দেয়ার, এবং কেরিয়ার অপরচুনিটি রয়েছে, গ্লোবাল এডুকেশন এবং পড়াশোনার কথা আপনি যদি বলেন, ইউকের সাথে আসলে তুলনা হয় না। সো ইউকে এডুকেশন মিনস বাংলাদেশেও কিন্তু ইউকে কারিকুলামে পড়াশোনা হচ্ছে। আপনি যদি ব্রিটিশ কাউন্সিল বা এক্সেলের কথা বলেন, আমরা কিন্তু ইউকে কারিকুলামে বাংলাদেশে পড়াশোনা করাচ্ছি। সো ওই দিক থেকে চিন্তা করলে, সো ইউকে ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন। এশিয়ান রিজনে আমরা এটা ধরতেই পারি। এবং আপনার কথা মতে যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট প্রত্যেক বছর এত যাচ্ছে, 15-16 হাজার তো অনেক বেশি একটা নাম্বার। তার মানে ফান্ডিং থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু আসলে ইট টেক্স লং টাইম। বাট যেহেতু এতটা ভালো বলবো যে সাকসেসফুল একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস ইউ গাইজ আর ডুইং ওয়েল। ওকে, ইউকের নাম্বারটা বেড়ে যাচ্ছে অপরচুনিটির কারণে। তো দেখেন, যাদের পারপাস হচ্ছে education, so they are choosing UK, and যারা career oriented they are choosing they UK. are also choosing UK, right? আচ্ছা, আপনার অভিজ্ঞতা ইউকে নিয়ে পরিকল্পনা করার সময় বাংলাদেশি শিক্ষার্থী যারা আছে তারা আসলে তাদের যারা অভিভাবক থাকেন, অনেক সময় আন্ডারগ্র্যাডের জন্য আমরা দেখি যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও লেভেল, এ লেভেল দেওয়ার পর আন্ডারগ্র্যাডের জন্য দে আর গোয়িং টু ইউকে, আর অনেকেই আছে মাস্টার্সের জন্য যাচ্ছে। অভিভাবকরা আসলে যে ধরনের ভুলটা করে, কোন ধরনের ভুলটা আপনারা বেশি পান কনসালটেন্সি করার সময়? প্রথমত হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। স্টুডেন্টরা হচ্ছে ইউটিউব বা হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটি সার্চ করে, ওয়েবসাইট দেখে, র্যাঙ্কিংটা দেখে, তাদের কোর্সের সাথে ম্যাচ করে না যে ওই কোর্সটা পড়ে আলটিমেটলি কি করবে। সো বাংলাদেশে দেখা যায় একটা ট্রেন্ড দেখা যায় যে
একজন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে পড়ছে, সো আমার কাছে মনে হয় যে বিজনেস ম্যানেজমেন্টে পড়লে আমি ভালো করতে পারবো। বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করলে যারা ম্যানেজমেন্টে পড়ে এরা অনেক বেশি জব পায়, অনেক আগে জব পায়, বাট যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স এদের কর্মের জায়গাগুলো একটু কম বাট হাইলি কম্পিটিটিভ। সো ওই চিন্তা করলে বাংলাদেশের চেয়ে ইউকেতে আবার অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলো ডিমান্ড অনেক বেশি। সো ওখানে হচ্ছে রাইট কোর্সটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং রাইট ইউনিভার্সিটি, রাইট প্লেস, মানে সব কিছুর কম্বিনেশন থাকলে সো দেন হচ্ছে ইউ উইল বি সাকসেস। ওকে, ওয়েন শ্যাল উই স্টার্ট দ্যাট? মানে অভিভাবকরা তো আসলে এত কিছু বোঝেন না, দে আর অনলি ইনটু ফিনান্স অ্যান্ড অনলি ইনটু যে আসলে কিভাবে যাওয়ার পরে আমি আমার সন্তানকে কিংবা আমার পরিবারের এই মানুষটাকে হেল্প করতে পারবো। বাট বিফোর দ্যাট দ্য স্টুডেন্ট নিড টু প্ল্যান অ্যাকর্ডিংলি। সেটা ও লেভেল থেকে আই গেস শুরু করা উচিত, কারণ আপনি যেটা বলছিলেন আমরা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, যারা ও লেভেল দিচ্ছে, যারা এডেক্সেলে করছে কিংবা ব্রিটিশ কারিকুলামে করছে, তাদের তো আসলে একটা প্ল্যান থাকা উচিত যে আন্ডারগ্রেডটা আমি এইটাতে করবো। ও লেভেল থেকে তো সেটাকে চুজ করা উচিত। আপনার কি মত? এ লেভেলের পরে মূলত অ্যাপ্লাই করে, বাট ও লেভেল শেষ করার পরে দে ক্যান প্ল্যান যে আমি এটা করবো, বিকজ অনেক সাবজেক্টগুলোতে হচ্ছে ওদের মার্কের ব্যাপার থাকে, যেখানে 75% বা 80% ভালো ইউনিভার্সিটিগুলোতে ভালো একাডেমিক রেজাল্ট ওরা রিকোয়ার করে। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট যে ও লেভেল দেওয়ার পরে হচ্ছে আমার এ লেভেলের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, এবং প্ল্যানিংটাও ওইখান থেকে শুরু করলে আমার মনে হয় অনেকটা সহজ হয় পথটা। আচ্ছা রাজু ভাই, সিজিপিএ, আর্থিক সক্ষমতা নাকি কোর্স ও পূর্ববর্তী পড়াশোনার সামঞ্জস্য, কোনটাকে আপনি এগিয়ে রাখবেন ইউকে ভিসা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে? কারণ 2026 এসে আমরা অনেক দেখছি সিজিপিএ ভালো কিন্তু হয়তো বা আর্থিক সক্ষমতা অনেক ভালো না, সেক্ষেত্রে স্কলারশিপ অ্যাপ্লাই করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে কিংবা তারা জানছেই না আসলে কোন জায়গাটায় কোন ইউনিভার্সিটিতে আসলে স্কলারশিপটা অ্যাপ্লাই করলে দে ক্যান গেট ইট। আমি এইটার সাথে বলবো প্যারালালি হচ্ছে সবগুলোর সাথে আপনার কানেকশনটা থাকতে হবে। প্রথমত হচ্ছে ফাইন্যান্স, এটা তো পরে আসে। প্রাইমারিলি একটা স্টুডেন্টকে দেখতে হবে আমার একাডেমিক রেজাল্ট ম্যাচ করে কিনা, এবং একাডেমিক রেজাল্টে একটা স্টুডেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে তার একাডেমিক রেজাল্ট ভালো করা। সো এইটা আগে করতে হবে। সো দেন হচ্ছে ফাইন্যান্স। সো ফাইন্যান্সের ব্যাপার হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে ইউকেতে আন্ডারগ্রেড লেভেলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনার 15 to 30% স্কলারশিপ পাওয়া যায় এভারেজ। প্রত্যেকটা ইউনিভার্সিটি ওরা একটা অ্যামাউন্ট স্কলারশিপ দিয়ে থাকে, এটা 3000 থেকে 5000, 8000 ডিপেন্ডস যে কত টিউশন ফিস ওইটার উপর বেসিস করে। অ্যান্ড ফাইন্যান্সটা হচ্ছে মূলত প্রয়োজন হয় যে ওখানে লিভিং কস্টটা কেমন হবে, ওই ফান্ডটা ফ্যামিলির আছে কিনা, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পরের বছরে টিউশন ফি দেওয়ার ক্যাপাবিলিটি ফ্যামিলির আছে কিনা। সো আমাদের একটা ভুল ধারণা ফ্যামিলির, যেটা হচ্ছে আমরা ইউকেতে পাঠাই দিতে চাই, মানে বাংলাদেশ থেকে চিন্তাধারা হচ্ছে যে আমি ইউকেতে আমার ছেলেকে চলে গেল বা পাঠালাম, দেন হচ্ছে ওর নিজেরটা নিজে করতে পারবে। এটার সাথে আমি কখনোই একমত না। আচ্ছা রাজু ভাই, এই প্রশ্নটাই আমি আসতে চাই যে আমরা জানি যে পড়াশোনার ফাঁকে ওখানে কাজ করার সুযোগ রয়েছে, স্টুডেন্ট ভিসায় গেলেও দে গেট দ্য এমপ্লয়মেন্ট চান্সেস দেয়ার, এবং বাস্তবে আসলে শিক্ষার্থীরা কি কাজ পাচ্ছে, এবং যদি কোনো শিক্ষার্থী খণ্ডকালীন কাজ না পায় সেক্ষেত্রে আসলে তার করণীয় কি? দেখেন, খণ্ডকালীন কাজ যদি না পায় সেটার জন্য বাসা থেকে টাকা পাঠাতে হবে, বাট দেয়ার ইজ অপরচুনিটি, সেখানে একটা অপরচুনিটি আছে যে পার্ট টাইম জব করতে পারেন। বাংলাদেশে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বা প্রাইভেট ইউনিভার্সিটি করে, সো এরাও কিন্তু পার্ট টাইম জব বাংলাদেশে করছে তাদের লিভিং কস্ট ম্যানেজ করার জন্য, বাট তারা কিন্তু তাদের সেমিস্টার ফিটা বাসা থেকে নিচ্ছে, রাইট? সো এটা কিন্তু পসিবল না। একটা হিউজ অ্যামাউন্ট বাংলাদেশ থেকে যদি না পাঠানো হয় সেক্ষেত্রে তার জন্য সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে, অথবা সে হিউজ কাজ করলো, লং টার্ম কাজ করলে তার পড়াশোনাটা হবে না। সো বাংলাদেশ থেকে ইদার আপনাকে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ নিতে হবে, যেটা ইম্পসিবল, এবং কিছু স্কলারশিপ আছে যেমন হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ, এটা মাস্টার্স এবং পিএইচডি লেভেলের জন্য রয়েছে, শেভলিং স্কলারশিপ রয়েছে, কিছু স্কলারশিপ পাওয়া যায় বাট হাইলি কম্পিটিটিভ। সো ওইটাতে টিউশন ফি কভার করে ওরা হচ্ছে আপনার অ্যাকোমোডেশনটা কভার করে, ইভেন ফ্লাইটের টিকিটটা পর্যন্ত ওরা কভার করে, বাট ওরা শুধুমাত্রই এটা খুব হাইয়েস্ট একাডেমিক এক্সেলেন্স যাদের আছে বা এক্সট্রা কারিকুলার আছে তারা এটা পেয়ে থাকে, বাট ইন জেনারেল সবার জন্য কিন্তু না। আচ্ছা, ইন জেনারেল একটু আসতে চাই রাজু ভাই, যারা আসলে স্কলারশিপ, আমরা যতটুকু জানি যে আপনি যেটা বলছিলেন যে পিএইচডি ক্ষেত্রে কিংবা খুব এক্সট্রা কারিকুলাম যদি থাকে সিজিপিএ, তারা অ্যাপ্লাই করলেও করতে পারে, এবং সেক্ষেত্রে স্কলারশিপের মানটা অনেক ভালোই, মানে মোটামুটি পার্সেন্টেজ অনেক ভালোই পায় বাংলাদেশি স্টুডেন্টরা। কিন্তু আমি যদি অন এভারেজ চিন্তা করি, ইউকেতে স্কলারশিপটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি আছে আমাদের মধ্যে, যে বাংলাদেশি স্টুডেন্ট
স্টুডেন্টরা পাবে না, বা বাংলাদেশি স্টুডেন্টরা যত ভালোই হাই এডুকেটেড হোক কিংবা হাই কোয়ালিফাইড হোক কিংবা সিজিপিএ যতই ভালো হোক, দে ডোন্ট নো হাউ টু অ্যাপ্লাই ইট। এবং ইফ আই সে যে ওরা যদি দেখে যে উই আর ফ্রম বাংলাদেশ, ওরা একটু কার্পণ্য করে স্কলারশিপ দিতে। এই ধরনের অনেক বিভ্রান্তি আছে, আপনার কাছে একটু জানতে চাই। আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই প্যারেন্টস এবং স্টুডেন্টদেরকে। জি। নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে আমার একটা স্টুডেন্ট গেল, তো ও হচ্ছে বাংলাদেশের মানে এক্সেলেন্স স্কলারশিপ, ওর রেজাল্ট অনেক হাইস্ট ছিল এবং দুইটাই জিপিএ 5 ছিল, আন্ডারগ্রেড লেভেলে, ওর আইএলটিএস স্কোরটাও অনেক ভালো ছিল। ও হচ্ছে ওখানে এক্সেলেন্স স্কলারশিপ পেয়েছে এবং অ্যারাউন্ড $10,000 মতো স্কলারশিপ পেয়েছে এবং 25% পার ইয়ার ওকে দিচ্ছে, 25% পার ইয়ার টিউশন ফি থেকে দিচ্ছে। এবং এটা কিন্তু ও প্রতি বছরই পাবে, এবং কারো রেজাল্ট যদি ভালো না থাকে সেক্ষেত্রে স্কলারশিপটা কমে যাবে, বাট স্কলারশিপ কিছু না কিছু পাবে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 10 to 15% মিনিমাম স্কলারশিপ তাদের আছে। ওকে ওকে। অভিভাবকদের সব থেকে বড় দুশ্চিন্তা হলো মোট খরচ নিয়ে, হ্যাঁ, কারণ ফাইন্যান্স ইজ আ ভেরি বিগ থিং। আপনি কি 2026 সালের প্রেক্ষাপটে বাস্তব সম্পন্ন একটা খরচের আইডিয়া আমাদেরকে দিতে পারেন? দেখেন, ইউকেতে পড়তে গেলে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফিস হচ্ছে 11 to 14, কিছু ইউনিভার্সিটিতে দেখবো আমরা 18 to 20, কিছু জায়গায় আমরা দেখবো হচ্ছে 20 থেকে 25, এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। সো বাংলাদেশ থেকে মধ্যবিত্ত শ্রেণীর যারা আছে এরা হচ্ছে একদমই অ্যাফোর্ডেবল টাকে চুজ করে, মানে 12,000, 13,000, 14,000 মধ্যে হচ্ছে ইয়ারলি টিউশন ফি কভার করা যায়। হ্যাঁ, ইয়ারলি। অ্যান্ড এখানে খরচটা হচ্ছে 1 সেমিস্টারের ফি দিয়ে যাওয়া যায়। সো কেউ যদি $10,000 বাজেট করে, ফর এক্সাম্পল যদি টিউশন ফিস হয় £12,000, ওকে 6,000 পে করতে হবে 50%, অ্যান্ড এখানে আইএইচএস ফি একটা রয়েছে। সো এটা তার কোর্সের উপর ডিপেন্ড করে। সো যদি ইউজিতে হয় 3 ইয়ার্সের আইএইচএস ফিটা তাকে পে করতে হবে, এবং এরপরে হচ্ছে ভিসা ফি। সো এটাই কস্ট। এভারেজ 10 to 11,000 পাউন্ডের মধ্যে একটা স্টুডেন্ট ইউকেতে যেতে পারে। 16 থেকে 17 লাখ টাকার মধ্যে একটা স্টুডেন্ট ইউকেতে পড়তে যেতে পারবে। এন্ড দেন হচ্ছে কি আফটার 6 মান্থ তাকে হচ্ছে নেক্সট সেমিস্টারে টিউশন ফিটা পে করতে হবে। যদি একাডেমিক রেজাল্ট অনেক ভালো করে সেক্ষেত্রে হচ্ছে তার জন্য আরও স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। ইউকেতে অনেক স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ রয়েছে এবং ওদের ন্যাশনালি কিছু স্কলারশিপ রয়েছে। ওই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করলে ও ফান্ডিং পেতে পারে। পাশাপাশি ক্যাম্পাসে জব করা যায়, ক্যাম্পাস জব রয়েছে, কিছু প্রজেক্ট রয়েছে, ইন্টার্নশিপ রয়েছে। এই জায়গাগুলো থেকে কাজ করে সে আয় করতে পারে, তার লিভিং কস্টটা ম্যানেজ করতে পারে। ওকে। টিউশন ফি, থাকা খাওয়া, বীমা এবং বাসা ভাড়া, এই ধরনের কোয়েশ্চেন আমরা অনেক পাই, এবং আমরা যখন আসলে ইউকে 2026 নিয়ে কথা বলবো আমরা দর্শকদের জানিয়েছি, তারা আমাদেরকে কোয়েশ্চেনটা করেছে কোন খাতে আসলে খরচ সব থেকে বেশি হয়। মূল খরচটা হচ্ছে হাউজিংয়ে আমরা বড় খরচটা সেভ করতে পারি, এবং সাথে কিন্তু টিউশন ফিটাও অনেক বড় একটা খরচ যেটা বাংলাদেশ থেকে আমাদের পাঠাতে হয়। সো আমরা যদি একটা রাইট ইউনিভার্সিটি চুজ করি যে এখানে আমি যেই অর্থটা ব্যয় করব এবং এটাকে আমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করি এবং এটার ক্যারিয়ার আউটকামটা কেমন হয়, সো এইভাবে যদি চিন্তা করি, আমরা একটা ফাইন্যান্সিয়ালি একটা বাজেট করি যে আমার হাউস রেন্ট কেমন লাগবে। সো আমরা সবসময় চিন্তা করি যে লন্ডনে থাকবো গিয়ে, সো লন্ডনে থাকার চিন্তা করলে খরচটা অনেক বেড়ে যায়। এবং আমরা যদি একটু ছোট ছোট শহরগুলো চিন্তা করি যেখানে পার্ট টাইম জব অ্যাভেলেবল বা হচ্ছে রেন্টটা একটু কম, আমরা যদি শেয়ার রুমে থাকি এবং ইউনিভার্সিটি ডরমেটরিগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমাদের খরচ অনেক কমে যায়। একটা স্টুডেন্ট প্রতি মাসে 1,000 to 1,200 পাউন্ড খরচ করে ইউকেতে সে তার সার্ভাইভ করতে পারে। বাট ইমিগ্রেশন রুলস কিন্তু ডিফারেন্ট। যদি ইউকেতে পড়তে যায় সেক্ষেত্রে একটা লিভিং কস্টের ফান্ড দেখাতে হয়, সেটা হচ্ছে যদি লন্ডনে হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড 1500 মতো দেখাতে হয়, এবং লন্ডনের বাইরে হলে 1200 মতো দেখালে হয়। আচ্ছা, আমি একটু জানতে চাই, ইউকেতে বাসা ভাড়া নিয়ে একটা প্রচুর চ্যালেঞ্জ চলছে। সেটা শুধুমাত্র স্টুডেন্ট যে এরকম না, এমনও আছে যে বাসা নাই অনেক মানুষ। হ্যাঁ, কারণ সবাই সিটিতেই থাকতে চায়, সবাই লন্ডনে থাকতে চায়, ইস্টে বা ওয়েস্টে আসলে যেতে চায় না। যারা এখন ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা বা এই খরচটা সামলানোর কথা আপনি বলছিলেন যে ডরমিটরিতে থাকলে কিংবা যদি শেয়ারিং রুমে থাকে, অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়েও যাচ্ছে। রাজু ভাই, শিক্ষার্থী তো ফ্যামিলি নিয়েও যাচ্ছে, স্পাউস নিয়ে যাচ্ছে, তাদের চিলড্রেন নিয়ে যাচ্ছে, যারা মাস্টার্সের জন্য যাচ্ছে।
তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে কি? তাদের জন্য আমি বলবো ফর সিঙ্গেল অ্যাপ্লাই করার জন্য, সিঙ্গেল আগে ওখানে স্টে করার পরে হাউস বা অ্যাকোমোডেশনগুলোকে ফিক্স করে সো দেন হচ্ছে ফ্যামিলি নেওয়ার জন্য। এবং আমি বলবো যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে কিনা সেটা দেখে নেওয়া। যেমন ডেমনফোর্ড ইউনিভার্সিটি রয়েছে লিচেস্টারে, তাদের হচ্ছে ক্যাম্পাস, এবং তাদের লন্ডন ক্যাম্পাসও রয়েছে, তাদের কিন্তু গ্যারান্টেড অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। এবং ওখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অ্যাকোমোডেশন পাচ্ছে। তাকে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে হচ্ছে যে আমি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন নিব, অথবা আগে থেকে কোনো একটা প্রাইভেট ডরমেটরি ফিক্স করতে হচ্ছে, অনলাইনে বুক করতে হচ্ছে যে আমি এসে এখানে থাকবো, অথবা কোনো পরিচিত ফ্রেন্ড বা রিলেটিভ যদি থাকে তাদের মাধ্যমে বাসাটা আগে থেকে খুঁজে নিতে হয়। সো এইটা মানে হাউজিং চ্যালেঞ্জ হচ্ছে যাওয়ার পরে যদি খোঁজে, একটা জায়গায় যাওয়ার একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে যে আমি 1 মান্থ পরে ফ্লাই করব, সো আমার বাসাটা কোথায় গিয়ে আমি উঠবো 1 মান্থ আগে আসলে আমাকে খোঁজা ঠিক শুরু করতে করে হবে। রাখতে হবে। ওকে, আচ্ছা, লন্ডনের বাইরে আসলে কোন শহরগুলোতে এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাসা ভাড়াটা একটু বা স্টেকেশনটা একটু কম খরচ? আমি যদি সাজেস্ট করি, লন্ডনের বাইরে যদি কেউ যায়, লিচেস্টারে যেতে পারে, বার্মিংহামে যেতে পারে, ম্যানচেস্টারে যেতে পারে, ওয়েলস আছে, বেলফাস্ট আছে নর্দার্ন আয়ারল্যান্ডে, ওখানে বাসা ভাড়া খরচ অনেক কম। লন্ডনের চেয়ে ওখানে খরচ মোটামুটি 30-40% কম রেন্ট, এবং 30-40% সেভ যদি হয় প্রতি মাসে, আমার ইয়ারলি কস্টগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে। একদম। এবং খুব বেশি খরচ না হলে কিন্তু আপনার খুব বেশি আয়ের দরকার নেই। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাস্টার্সে যারা যাচ্ছে 1 ইয়ারের মধ্যে কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে পারছে, এন্ড ইউজিতে হচ্ছে 3 ইয়ার্স অনলি। আচ্ছা, 2026 এ এসে আমি যদি বলি রাজু ভাই যে আমরা এত টাকা খরচ করে, আমরা তো টাকার হিসাবই করবি, পাউন্ডে হয়তো খুব কম শোনা যাচ্ছে 10-12 হাজার পাউন্ড, বা টাকাতে কনভার্ট করলে ওটা 18-20 লাখ টাকা হয়ে যাচ্ছে, কারণ এভরিডে আসলে পাউন্ডের ইনফ্লেশন হচ্ছে। আমি একটু জানতে চাই 2026 সালে ইউকেতে পড়াশোনা করে যে অর্থটা আপনি ব্যয় করছেন, ইটস অ্যান ইনভেস্টমেন্ট অ্যাজ ইউ সেড, সেটা কি আসলে ভবিষ্যৎ আয়ের দিক থেকে যুক্তিসঙ্গত কিনা? অবভিয়াসলি, কারণ আমি পড়াশোনা করার জন্য যে টাকাটা খরচ করছি, ইউকেতে একটা গ্র্যাজুয়েটের স্যালারি, আপনি কি জানেন একটা ইউকেতে একজন গ্র্যাজুয়েট পার ইয়ার কত টাকা আর্ন করতে পারে? আইডিয়া নাই। 35,000-40,000 পাউন্ড আর্ন করতে পারে যদি একটা ভালো জব পায়। আচ্ছা, এর জন্য কি করতে হবে? পড়াশোনাটা ঠিকভাবে করতে হবে, স্কিল গেইন করতে হবে। ইউকে ইজ বিলিভিং যে ক্যারিয়ার ওরিয়েন্টেড স্টুডেন্ট চায়। ওরা এমন কাউকে চায় না যে আমি ইউকেতে গিয়ে ও রেস্টুরেন্টে সারা জীবন কাজ করবে, এমন কাউকে চায় না। ওরা চায় যে এখানে আসবে, পড়াশোনাটা ঠিকভাবে করবে এবং ভালো একটা ক্যারিয়ার করবে। লট অফ অপরচুনিটিস দেয়ার। সো এইটা আমার মনে হয় যে একটা ছেলে পড়াশোনা করতে ইউকেতে প্রতি বছর যদি অ্যাভারেজে 15,000 পাউন্ডও খরচ হয়, 3 বছরে 45,000 পাউন্ড খরচ হচ্ছে। আমি লিভিং কস্টও যদি ধরি, আরও 3 বছরের লিভিং কস্ট যদি 1,000 করেও আমি চিন্তা করি, 36,000 ওর খরচ হচ্ছে, 70,000-80,000 পাউন্ড খরচ হচ্ছে। কিন্তু সে আর্ন করছে কত? আমার মনে হয় যে এই অ্যামাউন্টটা তার 2 ইয়ার্সের মধ্যে উঠে যাচ্ছে। সো 2 ইয়ার্সের মধ্যে যে উঠে আসছে, শুধু কিন্তু তাই না, 2 ইয়ার্স কিন্তু সে পিএইচডব্লিউ পাচ্ছে। 3 ইয়ার্স পড়াশোনা করার পরে বা 1 ইয়ার পড়াশোনা করার পরে 2 ইয়ার্সের পিএইচডব্লিউ পাচ্ছে। সো পিএইচডব্লিউর পরে কিন্তু 5 ইয়ার্স সে যখন কাজ করবে, কাজ করার পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পাসপোর্টের জন্য বা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো ইটস আ গ্রেট অপরচুনিটি। যখন ইউকের পাসপোর্টটা পাবে, ওয়ার্ল্ড ওয়াইড তার ক্যারিয়ার গ্রো করতে পারবে। একদম। বর্তমান বাস্তবতা ইউকে আসলে কোন বিষয়, আপনি বারবার করে বলছিলেন যে কিছু বিষয় আছে যেগুলোকে সিলেক্টিভ, কিছু বিষয় আছে যেগুলোতে ক্যারিয়ার আসলে ভালো হয়। আমি যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, উইচ ইজ সেফ, লাইক ব্যবসা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, প্রকৌশল, নাকি নতুন কোনো ক্ষেত্র আছে যেটা আসলে আমরা এখনো এক্সপ্লোর করিনি, জানি না? আসলে বিজনেসের উপরে কিছু নাই। সো বিজনেসের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। আমি বিজনেসের কোন পার্টটা পড়বো? আপনি যদি বিজনেসের অ্যাকাউন্টিংটার কথা চিন্তা করেন, ইউকে সার্টিফিকেট অ্যাকাউন্টেন্ট যদি হতে পারে, সো ইটস আ গ্রেট অপরচুনিটি যে ইউকে থেকে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছে। আইটি হতে পারে, ডেটা সায়েন্স হতে পারে, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, হেলথ কেয়ার হতে পারে। সো এগুলোর চাহিদা দিন দিন অনেক ডিমান্ডিং। কিন্তু যদি এমন চিন্তা করে যে একটা স্টুডেন্ট, আমার হচ্ছে ইজিয়ার সাবজেক্ট কোনটায়, যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, কারণ হচ্ছে এটাতে সহজ, পড়াশোনা খুব কম করতে হয়, বিজনেস ম্যানেজমেন্ট, বাট এটা অনেক হাইলি কম্পিটিটিভ। আমাদের বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট চিন্তা করে যে ইজিয়েস্ট সাবজেক্ট কোনটা আমি ইজিলি পড়তে পারবো, বাট তারা এটা চিন্তা করে না কোনটার কেরিয়ার আউটকাম ভালো আছে এবং আমি যেই সিটিতে যাচ্ছি ওখানে কোন জবের ডিমান্ড রয়েছে। আরেকটা জিনিস বাংলাদেশের স্টুডেন্টরা ভুল করে যে ওরা রিসেন্ট ট্রেন্ডে থাকে, আফটার 5 ইয়ার্স অর 3 ইয়ার্স এটা আসলে কোথায় যাবে, জব মার্কেটের ডিমান্ড বেশি এটা বোঝে না। সো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিমান্ড, ডেটা সায়েন্সের ডিমান্ড, ডেটা ছাড়া কথাই বলা যায় না। সো
এই সাবজেক্টগুলোতে যদি কেউ পড়তে যায় ডেফিনেটলি ভালো করবে ক্যারিয়ার। আচ্ছা, আমরা আসলে একটা কথা বারবার করে জানতে চাই, কারণ যারা আসলে মাস্টার্স করতে যায় দেয়ার লাইক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 27-28 এরকম এইজ হয়। সো অনেক সময় দেখা যায় যে স্পাউস নিয়ে তারা যেতে চায় এবং কৌশলটা তারা আসলে জানে না, সঠিক কৌশলটা। আপনি বলছিলেন যে আগে গিয়ে সবকিছু রেডি করা, বাট থাকে না যে অনেক সময় দে ওয়ান্ট টু গো টুগেদার। ইউকের ইমিগ্রেশন রুলসে মাস্টার্সে এখন স্পাউস অ্যালাউ না, এটার একটা রিজনও রয়েছে। এটার কারণ হচ্ছে একটা সময় ছিল ওরা স্পাউস অ্যালাউ করতো, সবাই স্পাউস নিয়ে হাজবেন্ড সহ যেত ওখানে, এবং হাজবেন্ড ফুল টাইম কাজ করতো, যারা ওয়াইফ ছিল এরা ওখানে স্টাডিও ঠিক মতো করতো না। সো এরপরে হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ একটা প্রোগ্রাম ছিল যেটাকে MRS প্রোগ্রাম বলা হয়। এই প্রোগ্রামটাতে অ্যালাউ ছিল যে, এখনো অ্যালাউ আছে যে স্টুডেন্ট সাথে স্পাউস যেতে পারবে, বাট এটাকেও আমরা ভিন্নভাবে চিন্তা করছি, একটা গেটওয়ে চিন্তা করছি যে আমরা ফ্যামিলি সহ ওখানে শিফট করবো। বাট আসলে কি তার ফ্যামিলি নিয়ে ওখানে শিফট করলে তাদের লাইফস্টাইলটা কেমন হবে, খরচটা কেমন হবে, এই ব্যাপারে কিন্তু তারা অ্যাওয়্যার না। মোস্টলি হচ্ছে যারা হচ্ছে একাডেমিক এক্সপার্ট, যারা PhD করতে চায়, এদের স্পাউস এবং চিলড্রেন এরা নিতে পারে। কিন্তু যারা সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট, যারা আন্ডারগ্রেড করছে বা হচ্ছে মাস্টার্স করছে, আন্ডারগ্রেডেও যদি এরকম হয় যে স্পাউস পসিবল না, এবং মাস্টার্সে পসিবল না, এটা শুধুমাত্র ওপেন আছে PhDর ক্ষেত্রে। এবং ওরা যদি ফ্যামিলি নেওয়ার চিন্তা করে এটা পরে যখন PhDতে যাবে তখন নিতে পারবে, অথবা যখন একটা ওয়ার্ক পারমিটে যাবে তখন। বাট স্টাডি অবস্থায় সে নিতে পারবে না রাইট নাও, এখন পর্যন্ত যে রুলসটা আছে এখন নিতে পারবে না। ওকে, অনেকেই বলেন যে নিজেই আবেদন করা যায়, কারণ আপনার সাথে আমার কথা হচ্ছিল আমাদের অনুষ্ঠানের আগে যে ইউকে ভিসাতে আসলে দে ডোন্ট টেক দ্যাট মাচ টাইম টু গিভ দ্য ডিসিশন, উইদিন 30 ওয়ার্কিং ডেজ আসলে ডিসিশনটা চলে আসে। 2026 সালে অনেকে এসে বলছেন যে নিজেই আবেদন করা যায়। একজন এডুকেশন কনসালটেন্ট হিসেবে আপনার কাছে যদি জানতে চাই, এটা আসলে কতটুকু? দেখেন, একটা স্টুডেন্ট নিজে অ্যাপ্লাই করতে পারে যদি তার সেই সক্ষমতা থাকে, নিজের ব্যাপারে নিজের প্রোফাইলটা অ্যানালাইসিস করার মতো সেই তার মধ্যে যে সক্ষমতাটা আছে সেটা থাকলে সে নিজে অ্যাপ্লাই করতে পারে। বাট নিজে অ্যাপ্লাই করতে গিয়ে আমি ফেস করেছি, কিছুদিন আগে একটা স্টুডেন্ট পেলাম, তো ও নিজে অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পরে টিউশন ফিটা পে করবে, সে জানে না যে টিউশন ফিটা ব্যাংকে করা যায়, বাট তারা হচ্ছে ভয় পাচ্ছে যে আমি এত টাকা পাঠাবো, এটা রাইট ওয়েতে কি পাঠানো হবে, আদৌ কি আমি ভিসাটা পাবো, তারা জানে না। সো এভরিডে আমরা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আমরা ডিল করছি, তাদের প্রোফাইলগুলো অ্যাসেসমেন্ট করছি। সো আমি তাকে হেল্প করেছি ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। কিভাবে হেল্প করেছি তাকে, আমি দেখলাম যে তার প্রোগ্রাম ঠিক আছে, তার টিউশন ফি সে পাঠাতে পারবে, এবং হচ্ছে তার লিভিং কস্টটা অ্যারেঞ্জ করা নাই। তো তখন আমি তাকে গাইড করলাম যে তার ফান্ডটা কত টাকা ব্যাংকে রাখতে হবে এবং ম্যাচুরিটি কত দিনের লাগবে, বা ম্যাচুরিটি না থাকলে অল্টারনেট ওয়েটা কি হবে, কিভাবে সে যাবে, তাকে ওইভাবে গাইড করলাম, এবং সে 3 দিনের মধ্যে ভিসা পেয়েছে। এবং 3 দিন বললেও ভুল হবে, 48 আওয়ার্সের মধ্যে ভিসা পেয়েছে। আচ্ছা, আপনি একজন সফল এডুকেশন কনসালটেন্ট আমি বলবো, কারণ আপনি এত সুন্দর করে এতগুলো স্টুডেন্ট আসলে গাইড করেছেন, হেল্প করেছেন। আমি আপনার কাছে সবথেকে পছন্দের একটা সফলতার গল্প আপনার শুনতে চাই, যেটা আপনি সারা জীবন মনে রাখবেন, যে এই স্টুডেন্টটাকে যখন আমি পাঠিয়েছি আমার এই জিনিসগুলো হয়েছে, না আই উইল রিমেম্বার দিস। আসলে এই সেক্টরের আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যখন সফলতা আসে, দেখেন সফলতার সংজ্ঞাটা ডিফারেন্ট। আমরা যখন সফলতার কথা চিন্তা করি, সফলতাটা একটু আপেক্ষিক ব্যাপার, বাট যখন আমরা স্টুডেন্টের সফলতাটা দেখি, একটা স্টুডেন্ট ভিসা পায় কোনো একটা কান্ট্রিতে, তার স্বপ্নটা পূরণ হয়, সেটা ওদের খুশিটা আমাদের খুশি হয়ে যায়, এবং আমাদেরও ওটা সেলিব্রেট করতে ভালো লাগে। তো আমি একটা স্টুডেন্টকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বাংলাদেশের কোনো কনসালটেন্সি ফার্ম তার প্রোফাইলটা হ্যান্ডেল করে নাই, বিকজ অফ সে নিজে অ্যাপ্লাই করেছিল। সো এটা ও হচ্ছে ওয়ার্ল্ডের মানে ইউকের সবচেয়ে বেস্ট একটা আর্কিটেকচার যে ইউনিভার্সিটি রয়েছে, টপ আর্কিটেকচার সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে টপ। সো ওখানে সে পড়বে লববরো ইউনিভার্সিটিতে। তো এখন ও নিজে অ্যাপ্লাই করেছে, এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে খুব স্ট্রং, বাট যে চ্যালেঞ্জটা ছিল ওর ব্যাংকে ফাইন্যান্সিয়াল যে অ্যামাউন্টটা রাখতে হয় সেটা ম্যাচিউর ছিল না, এবং তারা খুব সন্দিহান যে কি করবে। সো তারা কোনোভাবে আমাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছে কোনো একটা ভিডিওতে, তো দেন কাম টু মি, আমার অফিসে আসে তার গার্ডিয়ান, এবং কথা বলি, দেখলাম যে তার ক্যাশ লেটার চলে আসছে, অলমোস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে এরকম একটা সিচুয়েশন। বাট প্রবলেমটা হচ্ছে তার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার সময় মাত্র 2 উইকস আছে। এই 2 উইকসের মধ্যে তার ব্যাংক রেডি করা, টিউশন ফি পাঠানো, এবং হচ্ছে ভিসা ইস্যু করা, এবং তাকে সে আমার কাছে আসে হচ্ছে
অক্টোবরের শেষে, মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর ছিল সেটা, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এবং তার ফ্লাইটের ডেট তাকে ফ্লাই করতে হবে সেপ্টেম্বরের 22 সেপ্টেম্বরের মধ্যে। Oh, Lord. সো এই টাইমটার Okay. মধ্যে আসলে খুব চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ। সো দেন আমি তাকে গাইড করলাম এইভাবে যে আপনি কি আপনার পুরো 1 বছরের টাকাটা পাঠাতে পারবেন, টিউশন ফিটা পাঠাতে পারবেন? সো তখন ওরা ওকে 9,000 পাউন্ড হচ্ছে স্কলারশিপ দেয়। টোটাল টিউশন ফি ছিল 30,000 এর মতো, Okay. এবং 9,000 স্কলারশিপ দেয়, তাকে 21,000 পাউন্ড পে দিতে করতে হবে, হয়। হ্যাঁ। এবং তার বাবা এবং মার অ্যাকাউন্ট মিলে তার লিভিং কস্টটা আমরা দেখাই। Okay. এবং যখন আমরা ব্যাংকে বলি যে 1 ইয়ারের টিউশন ফি পাঠানোর জন্য, ব্যাংক তো আমাদেরকে বলছিল ওকে ব্যাংক টাকা পাঠাবে না, কারণ সবাই 1 সেমিস্টারে টাকা পাঠায়, হ্যাঁ। ও কেন 1 বছরে টাকা পাঠাবে, 1 ইয়ারে টাকা কেন পাঠাবে? হ্যাঁ। সো তখন আবার ইউনিভার্সিটির কাছে আমার একটা মেইল Mail নিতে করতে হয় যে, এবং এই টাইমটার মধ্যে শুক্র শনি ছিল, Okay. সো সরি স্যাটারডে সানডে ছিল, ওদের তো সানডে, ওখানকার মানে Sunday, আমাদের হ্যাঁ, শুক্রবার, শুক্র, শনি। আমাদের শুক্রবার বন্ধ থাকে, ওদের শনি রবিবার বন্ধ থাকে। হ্যাঁ। সো 3 দিনের একটা গ্যাপ, আমরা ফ্রাইডেতেও কাজ করেছি ওর জন্য, এবং ফাইনালি ও হচ্ছে টিউশন ফি পাঠাতে পারে, এবং তার কেসটা আপডেট করে দেয় টিউশন ফি এবং স্কলারশিপ সহ। সো দেন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি প্রায়োরিটি বেসিস, Okay. এবং এটার জন্য আমাদের ইউকে Extra, বিয়েতে হ্যাঁ। 500 পাউন্ড এক্সট্রা Extra দিতে হয়। দিতে হয়েছে। এবং আমরা 48 আওয়ার্সের মধ্যে যখন ভিসার রেজাল্টটা পাই, তার চোখে মুখে অন্যরকম একটা আনন্দ ছিল। এটা আপনি এবং কখনো ওইদিন ভুলতে পারবেন যেদিন ও না। ভিসা পায়, ওই দিন ওর হ্যাঁ। বার্থডেও ছিল, এবং সে আমাকে যখন মেসেজটা দিল যে মেইলটা পেলাম যে তার ভিসা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং 3 ডেজ এর মধ্যে সে পরে ফ্লাই করে। ওকে, থ্যাংক এবং ইউ সো এটা মাচ আজু ভাই, huge এত challenging ছিল। সুন্দর, এত সুন্দর, মানে এটা শুনে আমারই ভালো লাগছে যে when someone getting successful it inspires us a lot in different ways. আমি তো জানতে চাই ইউকে যেতে চাইলে যারা শিক্ষার্থীরা এখন আমাদেরকে দেখছেন, আপনাকে সবসময় দেখেন, তাদের জন্য মানে অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেক ধরনের কনফিউশনের মধ্যে থাকেন যে কি করবেন, কিভাবে করলে হবে, তাদের জন্য যদি এক লাইনে পরামর্শ দিতে বলি তাহলে সেটা কি হবে? আমি বলবো বাংলাদেশে অনেক এডুকেশন কনসালটেন্সি ফার্ম রয়েছে যারা ইউকের ইউনিভার্সিটিগুলোকে প্রমোট করে, কোর্সগুলোকে প্রমোট করে সেলস জেনারেটের জন্য। আমি বলবো যে প্রথম অ্যানালাইসিস করতে হবে আপনার অ্যাফোর্ডেবিলিটি, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে কিনা। ইউকেতে পাঠানোর জন্য আপনার ছেলে মেয়েকে পাঠাবেন, সো আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যদি থাকে, সো দেন ইউকেতে পাঠান। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার সন্তান একাডেমিকলি কতটা স্ট্রেংথ আছে, ওকে আসলেই পড়াশোনা করে, পড়াশোনায় কি ভালো না, এটা আপনি দেখবেন। দেন থার্ড যে জিনিসটা হচ্ছে আপনি কোন সিটিতে পাঠাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, এবং ওখানে পড়াশোনা করে ফাইনালি আপনার সন্তানের কেরিয়ারটা কি হচ্ছে। সো এই ব্যাপারটা 3টা জিনিস মাথায় রাখার পরে আপনি ডিসিশন নেন ইউকেতে পাঠানোর জন্য। আর আমরা তো আছি, সো যদি কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, ফিল ফ্রি টু নক আস। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে, chseducation.com এর ওয়েবসাইটে যাবেন, অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, অ্যান্ড ফিল ফ্রি টু মিট আস, আমাদের সাথে মিট করে একটা কনসালটেশন নিলে আই হোপ এভরিথিং উইল বি ক্লিয়ার। হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই, ইট ওয়াজ ভেরি নাইস টকিং টু ইউ। এবং আমার মনে হয় আজকে আমাদের কনভারসেশন থেকে আপনার মাধ্যমে যারা ইউকে যেতে চাচ্ছেন তাদের অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পেরেছি। নিশ্চয়ই আপনার কাছে আসবে স্টুডেন্টস, তাদের বাবা মারা আসবে, আরও ক্লিয়ার হবে, এবং আমরা চাই 16-17 থেকে 32 হোক, 64 হোক, বাংলাদেশের স্টুডেন্টের সংখ্যা বাড়ুক। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন। নিশ্চয়ই ইউকে স্টাডি নিয়ে যত কনফিউশন ছিল, সকল কনফিউশনের সমাধান দিতে যদি নাও পারি, যতটুকু প্রশ্ন ছিল ততটুকু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আজকের আলোচনার একটা বিষয় কিন্তু পরিষ্কার যে ইউকেতে যারা আসলে যেতে চাচ্ছেন স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য এখনও সুযোগ রয়েছে, এবং সঠিক প্ল্যান এবং সঠিক ফিনান্স সিচুয়েশন থাকলে আমার মনে হয় যে আপনারা একটু এগিয়ে গেলে এরকম যারা আসলে এডুকেশন ফার্ম আছে, যারা এডুকেশন নিয়ে কাজ করছে, অ্যাব্রোডে স্টুডেন্টদেরকে পাঠাতে যাচ্ছে, স্পেশালি CHS এডুকেশন যারা আসলে করছেন, তাদের কাছে গিয়ে আরেকটু পরিষ্কার হবেন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের ভীষণ ভালো লাগলো। আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে, অন্য কোনো কনফিউশন থাকলে সেটির সমাধানে।